তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি পড়লাম? স্যার আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পড়েছি যে কিভাবে যুদ্ধের দ্বারা ওয়ার করে বিভিন্ন রকম ওয়ার হয়েছে, তারপরে সন্ধি কোনো চুক্তি হয়েছে, ট্রিটি হয়েছে, সেগুলোর দ্বারা ব্রিটিশরা বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছিল। ঠিক আছে? এগুলো তো ওরা নিয়েছিল যুদ্ধ করে। আমাকে কেউ বলো, কি কি যুদ্ধ আমরা পড়েছি, কোন কোন যুদ্ধের দ্বারা কোন কোন এলাকাকে নিয়েছে? এনিওয়ান? পলাশির যুদ্ধের দ্বারা কি নিয়েছে? স্যার পলাশির যুদ্ধের দ্বারা এবং বক্সারের যুদ্ধের দ্বারা বেঙ্গলটা নিয়েছে। স্যার মাইসুরের যে 4টে যুদ্ধ হয়েছিল তার দ্বারা মাইসোরটা নিয়েছে। মারাঠাদের সাথে 2-3টে যুদ্ধ হয়েছিল, সেখানে মারাঠা নিয়েছে। তারপরে শিখদের সাথেও যুদ্ধ হলো 2টো, পাঞ্জাব নিয়ে নিল। তো এইভাবে যুদ্ধ করে ইংরেজরা বেশ কিছু বিশাল বিশাল ভালো ভালো জায়গা, ভালো ভালো রাজ্যকে নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছিল। প্রথমে যুদ্ধ হলো, তারপরে যে হেরে যাচ্ছে সে স্যারেন্ডার করলো, তারপরে একটা চুক্তি স্বাক্ষর হলো। এভাবে আমরা অনেকগুলো যুদ্ধ এবং অনেকগুলো চুক্তি আমরা পড়ে এসছি এই বিগত 9টা ক্লাসে। এবারে প্রশ্ন হলো, স্যার ইংরেজরা যে ভারতে ভারতে এক একটা এলাকাকে নিজেদের আন্ডারে আনছে, সেটা কি কেবল যুদ্ধ করে? নো। যুদ্ধ করে যেমন কিছু এলাকাকে নিজেদের অধিকারে এনেছে, ঠিক তেমন ওদের কিছু পলিসিও ওরা তার পাশাপাশি অবলম্বন করেছে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। যেখানে কোনো যুদ্ধ হবে না, কোনো রক্ত ঝরবে না, বাট কোনো একটা প্রসেস শুরু করা হবে, কোনো একটা পলিসি শুরু করা হবে। সেই পলিসির দ্বারা বিভিন্ন রাজ্যকে ওরা নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছিল। সেরকম 3টে পলিসি নিয়ে আমরা পড়বো, কারণ এই 3টের উপরেই পরীক্ষায় প্রশ্ন পড়ে। তার মধ্যে আমি আশা করব তোমরা সবাই ডক্ট্রাইন অফ ল্যাপস মানে সত্য বিলোপ যে নীতি, সত্য বিলোপ নীতি তোমরা জানো, নাম শুনেছো সত্য বিলোপ নীতি। আর একটা আছে সাবসিডারি অ্যালায়েন্স, সেটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি। আর একটা, এটা তোমাদের কারোর কারোর কাছে নতুন লাগতে পারে, সেটা হলো পলিসি অফ রিং ফেন্স পলিসি। এই 3টে পলিসি ভীষণ ইম্পর্টেন্ট, কেননা ভারতবর্ষে ওরা যুদ্ধ ছাড়াও এই 3 রকমের পলিসি অ্যাপ্লাই করে বিভিন্ন রাজ্যকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। এখানে কোনো ওদের যুদ্ধ করার প্রয়োজন হয়নি। ঠিক আছে? তো আমরা আজকের এই পলিসিগুলো নিয়ে, এই 3টে পলিসি নিয়ে আমাদের আজকের ক্লাসটা, রাইট? তো প্রথমে চলো আমরা দেখে নিই যে ব্রিটিশরা, আমি একটু আগেই বললাম, ব্রিটিশরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাপ্লাই করে বেশ ওদের রাজ্যের মানে ব্রিটিশ কোম্পানির যে সীমানাকে এক্সপ্যান্ড করেছিল, আরো বেশি বিস্তারিত করেছিল, সেগুলো নিয়ে আমরা আজকের পড়বো। স্যার আমরা দেখলাম পলিসি মানে পলাশির এবং বক্সারের যুদ্ধের দ্বারা ওরা বেঙ্গলটা নিয়ে নিয়েছিল। তারপরে মাইসোরকে নিল মাইসোরের যুদ্ধ করে, তারপরে মারাঠাকে নিল মারাঠাদের সাথে যুদ্ধ করে, পাঞ্জাবকে নিল পাঞ্জাবের সাথে যুদ্ধ, মানে শিখদের সাথে যুদ্ধ করে। তাহলে এগুলো তো নিয়েছে ওরা, নানান রকম ওয়ার বা যুদ্ধ করে নিয়েছে। কিন্তু আমি একটু আগেই বললাম, যুদ্ধ ছাড়াও ওদের কিছু কিছু পলিসি অ্যাপ্লাই করেছিল। 3টে মেনলি পলিসি আমরা আজকের পড়বো। এই 3 রকমের পলিসির দ্বারা ওরা আরো কিছু এলাকাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। ওকে, তাহলে মেনলি এখানে দেখো, ব্রিটিশ এম্পায়ারকে মানে ব্রিটিশ সাম্রাজ্যকে এক্সপ্যান্ড যে করেছিল ব্রিটিশরা, ওই এক্সপ্যান্ড করতে মেনলি 2টো মেথড ওরা ইউজ করেছিল, 2টো মেথড। 1757 থেকে 1857 পর্যন্ত এই 100 বছরে ব্রিটিশ সাম্রাজ্যকে আরো বেশি বিস্তারিত করতে মেনলি ওরা কটা মেথড অ্যাপ্লাই করেছিল? 2টো মেথড। স্যার একটা তো হলো ওয়ার, যুদ্ধ, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। স্যার আমরা দেখেছি ওয়ারের দ্বারা বেঙ্গল, মাইসুর, মারাঠা, শিখ এটসেট্রা ওরা নিজেদের কন্ট্রোলে নিয়েছিল। এবং 3 রকমের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিও করেছিল, যেখানে কোনো যুদ্ধ হয়নি, কোনো রক্ত ঝরেনি। ঠিক আছে? এর ছাড়াও মানে কোনো যুদ্ধ ছাড়া আমাদের মেনলি পলিসির দ্বারা ওরা 3টে রাজ্য, ওরা মানে বিভিন্ন রাজ্যকে নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছিল। কি কি পলিসি? আমরা দেখলাম রিং ফেন্স পলিসি, এটা কে শুরু করেছিল? ওয়ারেন হেস্টিংস।
লর্ড ওয়েলেসলি কি করেছিল? সাবসিডিয়ারি পলিসি অ্যাপ্লাই করেছিল। সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে কি? সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে হলো অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি। আর ডালহৌসি কোন পলিসি অ্যাপ্লাই করেছিল? ডক্ট্রাইন অফ ল্যাপস, এর মানে হলো সত্য বিলোপ নীতি। আমি বাংলাগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, এই পলিসিগুলো এমন এক ধরনের পলিসি ছিল, এখানে কিন্তু কোনো যুদ্ধ হবে না, বাট এমন একটা ট্র্যাপে ফেলে দেবে, এমন একটা ফাঁদে ফেলে দেবে ওই স্টেটকে বা ওই সাম্রাজ্যকে, যে ও আপনে আপ ইংরেজদের হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ছিল সেরকম পলিসি। তো চলো প্রথমে আমরা পড়বো রিং ফেন্স পলিসি, পলিসি অফ রিং ফেন্স। ওকে, পলিসি অফ রিং ফেন্স, 1 মিনিট আমি এটা কারেকশন করে দিই। পলিসি অফ রিং ফেন্স, ঠিক আছে। পলিসি অফ রিং ফেন্স কবে চালু হয়েছিল? এটা কোনো পার্টিকুলার একটা দিন নয় যে এই দিনে চালু হবে, এটা ধীরে 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 এই কনসেপ্টটাকে ইংরেজরা অ্যাপ্লাই করেছিল। তাই এটার কোনো এক্সাক্ট পিরিয়ড বা এক্সাক্ট ডে আমাদের কখনো পরীক্ষায় জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করতে পারে কি, এটা কে চালু করেছিল? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কত মানে কবে থেকে কবে পর্যন্ত এখানে গভর্নর ছিল? 1773 থেকে 1885। ওকে, এই ওয়ারেন হেস্টিংসই প্রথম কি হয়, ইনি শেষ বেঙ্গল গভর্নর ছিল। ঠিক আছে, তারপর থেকে ইনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো ফার্স্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, বা আমি তোমাদের গভর্নর নিয়ে বা গভর্নর জেনারেল ভাইসরয় নিয়ে আলাদা ক্লাস নেব, চিন্তা নেই। আচ্ছা, এই পলিসিটা অ্যাকচুয়ালি কি পলিসি, ভালো করে শোনো, আমি তোমাকে একটু বোঝাই। দেখো, মনে করো এখানে কি আছে, এখানে আমাদের বেঙ্গল আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে অযোধ্যা বলে যে অবধ বলে যে জায়গাটা, সেটা এটা আছে। এবারে এই রিং ফেন্স পলিসির এর একটা প্রধান উদ্দেশ্য হলো যে যদি কোনো শক্তি, মনে করো এদিক থেকে আফগানরা অ্যাটাক করতে করতে ভারতে প্রবেশ করছে। ওকে, এবারে এখানে বসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ভাবছে, বাংলাতে বসে, যে আফগানরা যদি কোনো, পাঞ্জাবকে প্রথমে অ্যাটাক করলো, এবার যদি অবধকে অ্যাটাক করে, অযোধ্যাকে অ্যাটাক করে এবং সেটাকে জিতে নেয়, তারপরের ওদের লক্ষ্য কাদের উপর হবে? আমাদের উপর হবে। তাই আগেই ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচাতে, মানে বেঙ্গলে যে ব্রিটিশ সাম্রাজ্য আছে সেটাকে সেফগার্ড করতে ওদের পলিসি হলো, এই অবধের যে রাজা আছে না, একে অফার করবে যে একটা কাজ করুন, ওদিক থেকে তো আফগানরা আসছে অ্যাটাক করতে করতে, তো আমাদের কিছু সৈনিক, আমাদের কিছু আর্মি আমি আপনাকে দিয়ে রাখছি, বা আমি আপনার জন্য প্রস্তুত করে রাখছি, যখনই আফগান আপনার উপরে অ্যাটাক করবে আপনি শুধু আমাদেরকে একবার নক করবেন, আমরা আপনাকে মানে আর্মি প্রোভাইড করব, সেনাবাহিনী প্রোভাইড করব, যাতে করে আপনি আরো স্ট্রং হয়ে আফগানদের সাথে ফাইট করতে পারেন। এটা কেন করছে? কারণ যতদিন অযোধ্যা সেফ থাকবে শত্রুদের হাত থেকে, ততদিন বেঙ্গলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিরাপদে থাকবে, তাই না? কেননা এইটা যদি একবার দখল করে নেয়, তার পরের স্টেপ তো বেঙ্গলের উপরে ওদের লক্ষ্যটা হবে। তাই বেঙ্গলকে সেফ রাখতে অযোধ্যাকে ওরা কি করছে? সৈন্য প্রোভাইড করছে। ওকে, বোঝা গেছে? অযোধ্যাকে ওরা সৈন্য প্রোভাইড করছে কেন না, অযোধ্যাকে একটা বাফার জোন করবে। বাফার জোন মানে কি? বাফার জোন মানে এমন একটা জোন, ঠিক আছে, মনে করো এটা এক্স এলাকা, এটা ওয়াই এলাকা, আর এটা জেড এলাকা। ঠিক আছে, এখানে যে আছে আর এখানে যে আছে, এরা দুজন পরস্পর শত্রু। তাই এরা সিদ্ধান্ত নিল যে আমাদের মাঝে একটা ফাঁকা জায়গা থাকবে, না এখানে আমার জেটের অধিকার থাকবে, না এখানে এক্স এর অধিকার থাকবে, এই এলাকাটা ফাঁকা এরিয়া থাকবে। তাহলে কি হবে, জেট এক্স এর উপরে হঠাৎ করে এসে আক্রমণ করতে পারবে না, বা এক্স জেটের উপরে গিয়ে আক্রমণ করতে পারবে না। তাই এই ওয়াইটাকে বলা হয় বাফার জোন। ঠিক আছে, সেম ভাবে ওয়ারেন হেস্টিংস দেখলো, আমার ঠিক পাশের রাজ্যটাকে যদি আমি একটা বাফার জোন করতে পারি, মানে এখানে আফগানরা থাকবে না, তাহলে আমরা সেফ থাকবো, তাহলে আমরা ইজিলি সেফ থাকবো, ঠিক আছে, যদি না এখানে আফগানরা থাকে। তাই এই এলাকা আফগানদের হাতে যাতে না যায়, সে কারণে ব্রিটিশরা আগে থেকে অযোধ্যার নবাবের সাথে চুক্তি করলো যে আমরা আপনাকে
সৈন্য প্রোভাইড করব, আপনারও সুবিধা হবে, আপনার আপনিও আফগানদের থেকে যুদ্ধে জয়ী হবেন। আর এটা তো অযোধ্যার নবাব বিরাট খুশি। বোঝা গেছে কি কনসেপ্টটা? বোঝা গেলে একটা থামস আপ দাও যে ইয়েস স্যার বোঝা গেছে। ঠিক আছে, চলো। তো এটা হলো অ্যাকচুয়ালি রিং ফেন্স পলিসি। রিং ফেন্স পলিসি মানে কি, এটা নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে যদি এখানে একটা রাজা থাকে, তার এই সাম্রাজ্যটা থাকে, যে চারিদিকে তার যে পাশের এলাকাগুলো আছে, যে প্রতিবেশী এলাকাগুলো আছে, তার সাথে চুক্তি করে থাকবে যে আপনার উপরে যদি বহিরাগত কেউ এসে অ্যাটাক করে, আমি আপনাকে সৈন্য প্রোভাইড করব, আপনি তার সাথে ফাইট করবেন। এর ফলে কি হবে, ব্রিটিশরা দেখছে যদি আমার পাশের এলাকা সুরক্ষিত থাকে, তাহলে আমিও সুরক্ষিত থাকবো মাঝখানে। ঠিক আছে, এটাই ওই জন্য ওয়ারেন হেস্টিংস রিং ফেন্স পলিসি নিয়ে এসেছিল। এবারে স্যার একটা কথা, এখানে অযোধ্যার উপরে ওরা কেন প্রথমবার এই পলিসি অ্যাপ্লাই করেছিল অযোধ্যার উপরে? কারণ আছে। তোমরা সবাই জানো, আমরা পড়েছিলাম 1765 সালে যখন বক্সারের যুদ্ধ শেষ হলো, তারপরে ইংরেজরা অযোধ্যার নবাব যে সিরাজউদ্দৌলা ছিল তার সাথে একটা চুক্তি করেছিল না? এই চুক্তিতে কি, এই চুক্তির নামটা কি? ট্রিটি অফ ট্রিটি অফ এলাহাবাদ। এলাহাবাদ। ওকে। তো এই চুক্তিতে বলা হয়েছিল যে অযোধ্যার নবাব, আপনাকে আমরা আপনার রাজ্যটা ফেরত দেব, আপনার রাজ্য আপনার থেকে আমরা নেব না, কিন্তু শুধু আপনি এলাহাবাদটা আমাদের দিন এবং কারাটা আমাদের দিন, আমরা এই দুটো মুঘল সম্রাটকে দিয়ে দেবো, উনি এখানে বসে ওনার সাম্রাজ্য চালাবে। তখন মুঘল সাম্রাজ্য কে ছিল? এনিওয়ান? স্যার শাহ আলম। ভেরি গুড, শাহ আলম টু। ওকে। তো ওনাকে দিয়ে দেবো, উনি সাম্রাজ্যটা চালাবে। এ ২ নম্বর শর্ত কি ছিল, আপনার সাথে এই বক্সারে যুদ্ধ করতে গিয়ে আমাদের প্রচুর খরচ হয়ে গেছে, আপনি আমাদেরকে 25 লাখ টাকা দিন, 25 লাখ টাকা দিন, আমরা আমাদের ক্ষতিপূরণ করব। ঠিক আছে। স্যার এবং এর 25 ছিল না 50 লাখ ছিল, মানে তার আই থেকে থিঙ্ক তো এটা আবার। একটু ফিগারটা একটু তোমরা দেখে নিও, আমি এক্সাক্ট মনে পড়ছে না, 25 বা 50 কিছু একটা হবে, এটা একটু কারেকশন করে নিও, মেবি আই এম রং। ওকে। তো এটা 25 আর 50 আমি দুটো লিখে দিচ্ছি, যেটা আমি তো এর আগে পড়িয়েছি, নোটও আছে, একটু ম্যাচ করে নিও। ওকে। তো বলেছিল যে আপনি আমাদের এই টাকাটা দিন, আমরা আমার এই যুদ্ধে তো অনেক ক্ষতি হয়েছে, এটা আমরা ক্ষতিপূরণ হিসেবে নেব। এবং আপনি, তৃতীয়ত হলো আপনি আমাদের কাছে এই একটা পলিসি এতে আসুন যে আপনার উপরে যদি বহিরাগত এক্সটেনশন কেউ, মানে বহিরাগত কেউ এসে আপনার উপরে অ্যাটাক করে, তাহলে আপনি আমাদের থেকে সাহায্য নেবেন, আমরা আপনাকে সাহায্য দেব। ঠিক আছে। এই ৩-৪ রকমের শর্ত ট্রিটি অফ এলাহাবাদে আমরা দেখেছিলাম। তাহলে এখানে সুজাউদ্দৌলা তো খুব খুশি যে আমি হেরে গেলাম, প্লাস আমার রাজ্যও নিল না, মাত্র 25 বা 50 লাখ টাকা নিল, এলাহাবাদের কারাটাকে মুঘল সম্রাটকে দিয়ে দিল, বাকি আরো উল্টে আমাকে বলছে যে যদি এই এই যে এলাহাবাদ অযোধ্যা আছে, যদি এখানে কেউ অ্যাটাক করে, ইংরেজরা আমাকে সাহায্য করবে। ও তো খুব খুশি। আর এই খুশিতেই ও ইংরেজদের এই ট্র্যাপে পড়ে গেল, যে রিং ফেন্স পলিসির ট্র্যাপে পড়ে গেল। ইংরেজরা অ্যাকচুয়ালি কি করলো, ওকে ইউজ করলো আফগানদের থেকে ইংরেজদেরকে রক্ষা করতে, রাইট? দেখো এখানেও তাই বলা আছে যে এটা কি করার জন্য, একটা বাফার জোন ক্রিয়েট করার জন্য। কেন না, কোম্পানি যাতে নিজের ফ্রন্টিয়ার বা নিজের প্রদেশকে রক্ষা করতে পারে। আর সেই বাফার জোনটা কে বলবে স্যার? এই বাফার জোনটা হলো অযোধ্যা। ওকে, ক্লিয়ার? এবং এই বাফার জোনে আর একটা কি বলা হলো, মানে শুধু এটা অযোধ্যা নয়, চারিদিকে আমি তোমাকে একটু আগে দেখালাম, চারিদিকে যে এই বাফার জোন গুলো ক্রিয়েট করা হয়েছিল, এটার কি উদ্দেশ্য ছিল না, সেফগার্ডিং দেয়ার ওন টেরিটরিজ, যাতে তাদের ইংরেজদের যে প্রদেশ, ইংরেজদের যে সাম্রাজ্য, সেটা যাতে সেফ থাকে। তাই ইংরেজরা ওদের সাম্রাজ্যের চারিদিকে যে প্রতিবেশী সাম্রাজ্যগুলো ছিল, তাদের সাথে এরকম চুক্তি করেছিল যে আপনার উপরে কেউ যখন অ্যাটাক করবে, আমি আপনাকে সৈন্য সাপ্লাই করব, আপনি তার সাথে যুদ্ধ করবেন। ওকে। তাহলে এইভাবে অবধকে কি করেছিল, অবধকে ওরা নিজেদের ট্র্যাপে ফাঁসিয়েছিল অযোধ্যাকে। কিভাবে মানে বুঝিয়েছিল যে আফগান এবং মারাঠারা যখন আপনার উপরে অ্যাটাক করবে, আমি আপনাদেরকে সৈন্য সাপ্লাই করব। ওকে। এটাই হলো আমাদের রিং ফেন্স পলিসি। এবারে কথা হলো স্যার,
আমরা সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা মানে আমরা অধীনতামূলক মিত্রতা নীতি এর পরে আমরা পড়বো। কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি পড়ার আগে একটা জিনিস ভালো করে বোঝো। অধীনতামূলক, আচ্ছা এই পার্টটা আমি তোমাদেরকে একটু পরে আসছি, তার আগে আমি অধীনতামূলক মিত্রতা নীতিটাকে পড়াই, একটু পরে আসছি। এবার আমাদের সেকেন্ড পলিসি কি ব্রিটিশদের? সেকেন্ড পলিসি হলো অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স। অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কে চালু করেছে? এটা চালু করেছে লর্ড ওয়েলেসলি, যিনি এখানকার গভর্নর ছিলেন 1798 থেকে 1805। আর এটা ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট হয় 1798 খ্রিস্টাব্দে, অধীনতামূলক মিত্রতা নীতি। ওকে স্যার, এই পলিসিটা কি? এই পলিসিতে বেশ কিছু শর্ত বলা আছে। কি কি শর্ত? যে কোনো একটা সাম্রাজ্যের সাথে যখন এই এই চুক্তিটা হবে, মানে এই পলিসিটা যখন কোনো একটা সাম্রাজ্য মেনে নেবে, তাকে এই কটা জিনিস মানতে হবে। কি না, ওই সাম্রাজ্যে ব্রিটিশদের একটা আর্মি থাকবে। কি থাকবে? ব্রিটিশদের একটা সেনাবাহিনীর দল থাকবে। ঠিক আছে, কোথায়? না, যে সাম্রাজ্যের সাথে ব্রিটিশদের এই চুক্তিটা হচ্ছে, এই এই চুক্তিতে সাইন হচ্ছে, সেই সাম্রাজ্যের মধ্যে ব্রিটিশদের একটা আর্মি থাকবে, দিন রাত সব সময় সেখানে প্রেজেন্ট থাকবে। এবার সেখানে প্রেজেন্ট থাকতে গেলে তো ওদের তো মাইনে দিতে হবে, ওদের তো খাওয়াতে হবে, ওদের তো তোমার মানে বিভিন্ন রকম খরচের দায়িত্ব নিতে হবে, তাই না? ওদের যে দৈনন্দিন যে খরচ সেটার দায়িত্ব নিতে হবে। আর এই সমস্ত কিছু পে করবে কে? এই সমস্ত কিছু পে করবে সেই রাজা বা সেই কিং। ওকে, পুরো খরচের দায়িত্ব সেই রাজা। ব্রিটিশ শুধু বলছে আমি একটা তোমাকে স্ট্রং, মানে যাতে তোমার আরো সৈন্যটা আরো বেশি স্ট্রং হয়, পাওয়ারফুল হয়, তার জন্য আমি আমার মডার্ন আর্মি তোমার সাম্রাজ্যে রেখে দেবো, কিন্তু ওদের ভার তোমাকে বহন করতে হবে। ওকে, বেশ। আর একটা কি, নেক্সট শর্ত কি? এই আর্মিরা ঠিকঠাক ভাবে নিজেদের ডিউটি পালন করছে কিনা, বা এই আর্মিদেরকে আপনি ঠিকঠাক ডিউটিতে লাগাচ্ছেন কিনা, এটা এটা তদারকি করার জন্য আপনার আপনার সাম্রাজ্যে একটা ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। রেসিডেন্ট মানে কি? রেসিডেন্ট মানে হলো একটা ব্রিটিশ অফিসার, একটা ব্রিটিশ অফিসার তোমার ওখানে থাকবে, মানে রাজার সাম্রাজ্যে থাকবে, রাজার যে কোর্ট, রাজার যে রাজসভা সেখানে থাকবে। অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য ছিল এই এই অফিসারের দ্বারা যাতে কোম্পানি প্রতিনিয়ত ওই ওই সাম্রাজ্যে কি চলছে বা কি চলছে না, কোথায় কি প্লাস কোথায় কি মাইনাস, সমস্ত খবর যাতে কোম্পানি পায়, এটাই ছিল কোম্পানির অ্যাকচুয়ালি উদ্দেশ্য। কিন্তু সামনে কি বলছে? যে ওই যে আর্মিটা আমি ভাই রাখছি, ওই আর্মিদেরকে মেনটেন করার জন্য একটা আর্মি অফিসারকে আমি আপনার সাম্রাজ্যেও রাখতে দেবো, এবং তারও সমস্ত খরচ আপনাকেই বহন করতে হবে। ওকে, ঠিক আছে। 3 নম্বর কি? আমাদের ব্রিটিশ কোম্পানির পূর্ববর্তী পারমিশন ছাড়া, মানে আগে আমাদের থেকে পারমিশন নেবেন যে আপনি আমার আর্মিকে কোনো বিদেশে মানে বিদেশে কোনো যুদ্ধের মানে বিদেশের মাটিতে কোনো যুদ্ধ হলে সেখানে আপনি আমার আর্মিকে পাঠাতে পারবেন কিনা, তার জন্য আগে থেকে কোম্পানির পারমিশন নিতে হবে। দ্বিতীয়ত কি? আপনার যে প্রতিবেশী রাজ্যগুলো আছে, আপনার যে প্রতিবেশী রাজ্যগুলো আছে তার সাথে আপনি কেমন, মানে সরি আমি প্রতিবেশী বলছি, ভুল করছি। যে বহিরাগত রাজ্যগুলো আছে, যেমন কি আফগান, ফ্রান্স, তারপরে তোমার পর্তুগিজ, যে বহিরাগত ইউরোপিয়ান শক্তিগুলো মানে ভারতে তখন প্রেজেন্ট আছে, তাদের সাথে আপনি কোম্পানির পারমিশন ছাড়া কোনো রিলেশন রাখতে পারবেন না, কোনো সম্পর্ক রাখতে পারবেন না। ঠিক আছে? আর এর পরিবর্তে এই যতগুলো এই শর্তগুলো আপনি যদি মানেন, এর পরিবর্তে আপনি কি পাবেন? আপনি পাবেন ব্রিটিশ উড ডিফেন্ড হিম। আপনাকে, আপনার উপরে যখন কেউ অ্যাটাক করবে, ব্রিটিশ সেনাবাহিনী আপনার পাশে থাকবে, আপনার সাপোর্টে থাকবে। ওকে, এবং ব্রিটিশ সেনাবাহিনী আপনার কাজের মধ্যে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। কিন্তু কেউ যদি প্রশ্ন করো, ভাই বেঁচে কি থাকলো আর, যে তুমি ইন্টারফেয়ার করবো না বলছো? সব কাজেই তো তুমি ইন্টারফেয়ার করে দিলে। তুমি একটা আর্মি রাখবে, তার খরচ আমাকে বহন করতে হবে,
তুমি একটা ব্রিটিশ অফিসারও রাখবে, তার দ্বারা তুমি গোপনে গোপনে সব খবরাখবর নেবে। তোমার পারমিশন ছাড়া আমি বিদেশের মাটিতে তোমার সেনাবাহিনীকে নামাতে পারবো না। তোমার পারমিশন ছাড়া আমি বাইরের কোনো শক্তির সাথে সম্পর্ক করতে পারবো না। আমার প্রতিবেশী কোনো মানে দেশের সাথে সম্পর্ক করতে পারবো না। তাহলে বাকিটা কি রাখলো? বাট তাও একটা বলার দরকার, তাই বলে দিল যে নো ইন্টারফারেন্স অন ইন্টারনাল ম্যাটার্স, মানে আপনার অন্তর্বর্তী কোনো সমস্যাতে ব্রিটিশ ইন্টারফেয়ার করবে না। ওকে, এটাই ছিল অ্যাকচুয়ালি সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। এবার শোনো, রিং ফেন্স পলিসিতে কি বলা হচ্ছিল ভালো করে বুঝবে। রিং ফেন্স পলিসিতে বলা হচ্ছিল, রিং ফেন্স পলিসিতে কি বলা হচ্ছিল, যে এটা হলো মনে করো ইন্ডিয়ান একটা স্টেট, ইন্ডিয়ান একটা সাম্রাজ্য, মানে ভারতীয় কোনো রাজার, আর এটা হলো ব্রিটিশ সাম্রাজ্য। ব্রিটিশরা কি বলছিল, আমার আর্মি আমার কাছে থাকবে, আপনার উপরে যখন কেউ অ্যাটাক করবে আপনি আমাদেরকে নক করবেন, আমরা এখান থেকে আর আর্মি পাঠিয়ে আপনাকে সাপোর্ট দেব। ঠিক আছে। আর এর পরে লর্ড ওয়েলেসলি কি বললো, কি আনলো, সাবসিডারি অ্যালায়েন্স মানে অধীনতামূলক মিত্রতা নীতি। এখানে ইন্ডিয়ান স্টেট, এখানে ব্রিটিশ স্টেট, ইন্ডিয়ান স্টেট ব্রিটিশ স্টেট। ব্রিটিশ বলল আমার একটা আর্মিকে আমি আপনার কাছেই রাখবো, এর খরচ আপনি দেবেন এবং যখন যুদ্ধ হবে আমার আর্মি আপনাকে সাহায্য করবে। তাহলে তোমরা আমাকে বলো, অ্যাকচুয়ালি রিং ফেন্স পলিসির একটা পরবর্তী স্টেপ কি অধীনতামূলক মিত্রতা নয়? বলবে ইয়েস স্যার। প্রথমে বলছে আর্মি আমার কাছে থাকবে, শুধু সাপোর্ট দেবো যুদ্ধের সময়। কিছুদিন পরে গিয়ে কি বললো, ব্রিটিশ দেখলো আমার আর্মি ওর হয়ে সাপোর্ট দিচ্ছে কিন্তু আমার আর্মির খরচা তো আমাকে বহন করতে হচ্ছে। তাই কিছুদিন পরে গিয়ে ব্রিটিশ ভাবলো কেননা এই আর্মিটাকে আমি ওরই সাম্রাজ্যে রেখে দিই, তাহলে আমার আর্মির বেতন খাওয়া দাওয়া সব ওই ভরণ পোষণ করবে। ঠিক আছে, কিন্তু আর্মি হবে আমার, যখন ডাকবো আমি পেয়ে যাব। তাহলে এটা পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে অধীনতামূলক মিত্রতা নীতি কোন ব্রিটিশদের কোন পলিসির পরবর্তী পর্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন যা কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু আসতেই পারে। বলবে রিং ফেন্স পলিসির একটা পরবর্তী পর্যায়। ওকে, বোঝা গেছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, রফিকুল্লাহ শেখটা কে আছো, একটু বলবে? স্যার আমি আফরিন। ওকে ওকে ওকে, চলো। এবারে দেখো, তাই আমি এখানে দেখো লিখেছি যে এই যে ওয়েলেসলি যে সাবসিডারি অ্যালায়েন্স মানে অধীনতামূলক মিত্রতা নীতিটা যে এনেছিল, এটা হলো এই রিং ফেন্স পলিসির একটা এক্সটেনশন ভার্সন। ঠিক আছে, বোঝা গেছে? যেমন কি আমাদের ছিল লক্ষ্মীর ভান্ডার, দিদি দিত 1500 টাকা করে, কিন্তু আমাদের এখন দাদা চলে এসছে, দাদা কি দেবে, দাদা দেবে অন্নপূর্ণা ভান্ডার, কত, 3000 টাকা করে। তাহলে কি সেম ভাবে মাসে মাসে দেবে, শুধু কিছু কিছু ইনফরমেশন দাদা এক্সট্রা করে নিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডারের কি এক্সটেনশন ভান্ডার অন্নপূর্ণা নয়? বলবে ইয়েস স্যার। বোঝা গেছে? চলো, এর থেকে ভালো এক্সাম্পল আর পেলাম না আমি। নেক্সট, এবারে আমরা একটু দেখে নিই কোন কোন স্টেট, কোন কোন রাজ্য এই অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করেছিল। সর্বপ্রথম হলো 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার তোমার গ্রুপ ডি থেকে ডাব্লিউবিসিএস যে কোনো এক্সামে এই প্রশ্নটা এসেই থাকে। সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি কে সাইন করেছে? হায়দ্রাবাদের নিজাম। রাইট। আগামী দিনে ম্যাচ করতে বলতে পারে বা কালক্রমে সাজাতে বলতে পারে। সেকেন্ড কে জয়েন করেছে? সেকেন্ড এই এই পলিসিতে সাইন করেছে মাইসোর। 1799 আমরা দেখেছি চতুর্থ মহিষীর যুদ্ধে টিপু সুলতানকে যখন মেরে ফেললো, তারপরে ওর ছেলেদের দ্বারা সাবসিডারি অ্যালায়েন্স সাইন করিয়ে এটা নিয়ে নিল। ঠিক আছে। এবং তৃতীয় কে সাইন করেছে? তৃতীয় সাইন করেছে তাঞ্জোর, মানে 1799 খ্রিস্টাব্দে। মাইসিরও কবে করেছিল? 1799 খ্রিস্টাব্দে। তাহলে প্রথমে হায়দ্রাবাদ করলো, তারপরে আমার আহ তোমার মাইসোর করলো, তারপরে তাঞ্জোর করলো। ঠিক আছে। এবং আমরা দেখলাম
চতুর্থ ইঙ্গ মারাঠা যুদ্ধের পরে হোলকার যে একটা মারাঠাদের গ্রুপ ছিল, সে এরা হচ্ছে লাস্ট এমন একটা সাম্রাজ্য যে, সরি, লাস্ট মারাঠাদের যে এমন একটা সাম্রাজ্য যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। রাইট, মারাঠাদের সাম্রাজ্য লাস্ট। রাইট, বোঝা গেছে? তো এবার আমরা দেখি, এবারে দেখো, আমি একটা পলিসি আনলাম, আমি যদি এবারে তুমি তো, যদি কেউ একটা পাগল ছাগলও মানুষ হয়, তাকেও যদি যদি তুমি এরকম ভাবে শর্তগুলো দাও, সে তো সঙ্গে সঙ্গে মানবে না, তাই না? তাহলে ব্রিটিশরা কিন্তু রাতারাতি এরকম এরকম শর্তগুলো তোমাদের উপর মানে রাজাদের উপর চাপিয়ে এখানে সাইন করায়নি। স্টেজ বাই স্টেজ ব্রিটিশরা এগিয়েছে। ভালো করে শোনো, চারটে স্টেজ ছিল, যেই চারটে স্টেজের মাধ্যমে একটা সাম্রাজ্যকে এমন একটা ট্র্যাপে ফেলে দিত যে সে অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করতে বাধ্য হতো, তার কাছে আর কোনো অপশন থাকতো না। প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ, কোম্পানি ওই যে রাজ্যকে লক্ষ্য করতো তার সাথে ফ্রেন্ডশিপ করতো, যে আপনি তো আমার পাশে আছেন, যখন আপনার সৈন্য লাগবে আমি আপনাকে দেব, এই বলে তার সাথে ফ্রেন্ডশিপ করতো। তার মানে কি, রিং ফেন্স পলিসির মাধ্যমে তার সাথে ফ্রেন্ডশিপ করতো। রাইট, যে যখন আপনার কোনো যুদ্ধ হবে, আপনার কোনো সৈন্য লাগবে, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দেব, এইভাবে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতো। ওকে, তারপরে কি করলো? সেকেন্ড স্টেজ হলো, সেকেন্ড স্টেজ কি বলতো, ধরো মনে করো এ এটা একটা ইন্ডিয়ান সাম্রাজ্য, বি এটা হলো ব্রিটিশ সাম্রাজ্য, আর এখানে এফ এটা কোনো বিদেশি ফরেন ফরেন একটা এলাকা। এই যে ফরেন এলাকাটা আমাদের ইন্ডিয়ান সাম্রাজ্যের উপরে অ্যাটাক করছে, তো ইন্ডিয়ান সাম্রাজ্যকে সাপোর্ট করবে ব্রিটিশরা। ব্রিটিশরা সাপোর্ট তো করতো, কিন্তু আরো আরো একটা মানে পরামর্শ দিত, যে আপনাকে এই ফ্রান্স অ্যাটাক করছে, ফ্রান্স তো আমারও শত্রু, তাহলে আপনাকে অ্যাটাক করছে, আপনার পাশে থাকা আমার কর্তব্য। মানে কি, ওরা আরো ইমোশনালি এইভাবে ব্যাপারটাকে তুলে ধরতো, যে এই যে এনিমিটা আছে, এটা আপনারও এনিমি, আমারও এনিমি, মানে আপনি আমি এখন একই দলে, ও আলাদা, আমরা দুজন মিলে ওর উপরে অ্যাটাক করব। মানে যুদ্ধ করার জন্য একটা কমন কজ বা কমন একটা কারণ তৈরি করতো, ঠিক আছে, যাতে ফ্রেন্ডশিপটা আরো বেশি ডেভেলপ করে, মানে যাতে ইন্ডিয়ান স্টেট ব্রিটিশের উপরে ভরসাটা আরো বেশি করতে পারে, ট্রাস্ট অর্জন করতে পারে। সেকেন্ড, থার্ড কি? থার্ড হলো, এবার যখন দেখলো যে ওই ইন্ডিয়ান স্টেট আমাদের উপরে বিশ্বাস করেছে, আমাদের উপরে ভরসা করছে, মানে ওর যখন যখন সেনার দরকার হবে আমার কাছে চাইবে, মানে এখন আমার প্রতিও দুর্বল, আমাকে ওর লাগবেই, মানে প্রয়োজন হবেই, তখন কি করলো, যে ভাই আমি তো তোমাকে সেনাবাহিনী দিই, তাহলে আমার কিছু খরচা অন্তত দাও, ঠিক আছে, আমার কিছু খরচা দাও অন্তত, আমি তো তোমাকে সেনা দিই। এই বলে যে সেনাগুলোকে সাপোর্ট করতে দিত, সেই সেনাদের যে খরচা হতো তা ইন্ডিয়ান স্টেট থেকে নিত। আর 4 নম্বর স্টেট কি, যদি যখন সেই খরচা বহন করতে সেই স্টেট ব্যর্থ হতো, তখনই ওই ওই যে স্টেট আছে তাকে ব্রিটিশরা নিয়ে নিত। ঠিক আছে, আর একটু যদি ভালো করে বলতে বলো, এই যে খরচাটার মানে থার্ড স্টেজে এসে এই যে টাকার কথাটা বললো, কিছুদিন পরে সেই টাকাটাকে ফিক্স করে দিত, যে দেখো ভাই, আমি তো তোমাকে যখন প্রয়োজন হয় আমি তো তোমাকে সৈন্য দিচ্ছি। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে আমার পার সৈন্য পিছু তোমাকে 1 লাখ করে দিতে হবে, পার সৈন্য পিছু, পার আর্মি পিছু, এরকম একটা অ্যামাউন্ট ফিক্স করে দিত। আর যখনই সেই অ্যামাউন্টটা পে করতে ইন্ডিয়ান স্টেটটা ব্যর্থ হতো, তখনই তাকে সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা তাকে ট্র্যাপে ফেলে ইংরেজরা এই পলিসিতে সাইন করিয়ে নিত। ওকে, চলো নেক্সট কি আছে। এবারে কথা হলো, এই মূলক মিত্রতা নীতিটা তৈরি হয়েছে কোথা থেকে, কোন কনসেপ্ট থেকে এটা ওয়েলেসলির মাথায় আসলো? তো এটা কিন্তু প্রথমে ইংরেজদের তৈরি ছিল না, এই ডুপ্লেক্স বলে একটা গভর্নর ছিল, বলতে পারবে এটা কোন গভর্নর? ফ্রেঞ্চ। স্যার, ফ্রেঞ্চ গভর্নর। এর সাথে কিন্তু ইংরেজদের কর্নাটিক ওয়ার হয়েছিল, তোমরা আশা করি মনে পড়ছে তোমাদের। তো এই ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্স প্রথমে এই রুলসটা চালু করেছিল, বাট সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি উনি নামকরণটা করেননি,
বাট এই প্রসেসটা চালু করেছিল কি না, কোনো ইন্ডিয়ান রুলার্সের, কোনো ভারতীয় শাসকের যদি মানে সৈন্যর প্রয়োজন হয়, তাহলে ডুপ্লেক্স মানে ফ্রেঞ্চ গভর্নর সেটা প্রোভাইড করতো। ঠিক আছে। আর এই আইডিয়াটাকে আগামী দিনে বিভিন্ন যে ইউরোপিয়ান শক্তিগুলো আছে তারা অ্যাপ্লাই করেছিল। তারা দেখলো বাহ, বেশ তো, এইভাবেই তো মানে শাসক ভারতীয় মানে যারা দেশীয় শাসক তাদের সাথে তো বন্ধু সম্পর্কে স্থাপন করা যায়। আর এইভাবেই ইংরেজরা এই আইডিয়াটাকে আরো বেশি পারফেকশন স্টেজে নিয়ে গিয়েছিল। মানে অফিসিয়ালি এই আইডিয়াটাকে তারা ইমপ্লিমেন্ট করেছিল। ঠিক আছে, অফিসিয়ালি সেটাকে লর্ড ওয়েলেসলি। তা আর এই ট্র্যাপে এই যে ভাই আমি সৈন্য পাঠিয়ে আপনাকে প্রোটেকশন দেব, এই দেবো তাই দেবো, এই সব ট্র্যাপে প্রথম কে ফেঁসেছিল? প্রথম ফেঁসেছিল অযোধ্যা। ঠিক আছে। কোন সন্ধির দ্বারা? এলাহাবাদ 1765 এলাহাবাদ চুক্তির সন্ধির দ্বারা। আমরা একটু আগে পড়লাম, রিং ফেন্স পলিসির লোভ দেখিয়ে ওকে বললো যে আমি আপনাকে প্রোটেকশন দেব। তাহলে প্রথমবার এই ট্র্যাপে কে ফাঁসলো? এই ট্র্যাপে ফাঁসলো অযোধ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কি বলছে। আচ্ছা, কিভাবে এই ট্র্যাপে ফাঁসিয়েছে আমরা একটু আগে পড়েছি যে আপনার প্রদেশকে ফ্রন্টিয়ার বা মানে প্রদেশকে আমরা রক্ষা করতে সাহায্য করব। ঠিক আছে। আর এর বদলে এর রিটার্নে আমরা কি পাবো? আপনি আমাদের এক্সপেন্স মানে খরচ বহন করবেন। আমাদের সেনাবাহিনীর যা এক্সপেন্স হবে, যা খরচ হবে, আপনি পে করবেন। ঠিক আছে। আর আপনার রাজ্যে আমরা একটা ব্রিটিশ রেসিডেন্ট বা ব্রিটিশ অফিসারকে আমরা আপনার রাজ্যে রেখে দেবো। সে থাকবে লখনৌতে, কেননা অযোধ্যার রাজধানী ছিল লখনৌ। ওকে, চলো। এবং দেখা গেল 1787 খ্রিস্টাব্দে, 1787, ভালো করে দেখ, এখানে আমি একটা তোমাকে বোঝাই। আমাদের যে ওয়ারেন হেস্টিংস যে রিং ফেন্স পলিসি স্টার্ট করেছিল, সে কবে থেকে কবে ভারতে শাসন করেছিল? বলবে স্যার 1773 থেকে 1785। ঠিক আছে। এর মধ্যে অযোধ্যা মানে অযোধ্যাকে ট্র্যাপে ফেলেছিল। তারপরে ভারতে কে এসছে? তারপরে ভারতে এসছে আমাদের লর্ড ওয়েলেসলি। ওকে, ঠিক আছে। তো 1787 খ্রিস্টাব্দে মানে যখন আমাদের ওয়ারেন হেস্টিংস চলে গেল এবং লর্ড ওয়েলেসলি আসলো, তার ঠিক মাঝে 1787 খ্রিস্টাব্দে প্রথমবার কর্ণাটিক যে নবাব ছিল, কে ছিল বলতে পারবে? ওয়াল্লাজা, মনে পড়ছে? এই ওয়াল্লাজাকে যখন যখন সাপোর্ট করলো ফ্রেঞ্চের বিরুদ্ধে লড়াতে, ফ্রান্সদের বিরুদ্ধে যখন কর্ণাটিক ওয়ার হচ্ছিল, ইংরেজরা কার পাশে গিয়ে দাঁড়িয়েছিল? ওয়াল্লাজার পাশে, যে ছিল কর্ণাটকের নবাব। তো যখন ফ্রান্সদেরকে হারিয়ে দিল, তখন ওয়াল্লাজাকে বলল যে দেখো আমি তো তোমার পাশে থাকলাম। ইংরেজরা বলল আমি তো তোমার পাশে থাকলাম, তোমার পাশে থেকে তোমাকে ফ্রেঞ্চদের হাত থেকে বাঁচিয়ে নিলাম, তাহলে ইন রিটার্নে আমাকে কিছু দিতে হবে। কি দেবো স্যার? ভাই আমি আপনার রাজ্যকে নেব না, এখানে ছিল কর্ণাটিক মানে যে সাম্রাজ্য, আমি আপনার রাজ্যকে নেব না, আপনার রাজ্য আপনার থাকবে। আমাকে একটা কথা দিতে হবে, আপনি কোনো বহিরাগত শত্রুর সাথে হাত মেলাবেন না আমার পারমিশন ছাড়া। ওকে, এটা কবে এই পলিসি অ্যাপ্লাই করেছিল? 1787-তে। তাহলে যদি বলে প্রথম রিং ফেন্স পলিসির প্রোটেকশন করব বলে এই ট্র্যাপে কাকে ফাঁসালো? অযোধ্যাকে। প্রথমবার কাকে মানে এই পলিসিতে অ্যাপ্লাই করলো যে তুমি কোনো বহিরাগত মানে শক্তির সাথে হাত মেলাবে না? সেটা কর্ণাটিক নবাব ওয়াল্লাজাকে। ওকে। আর আস্তে আস্তে যখন তারপরে ওয়েলেসলি এলো, তখন ওয়েলেসলি এই জিনিসগুলোকে সাবসিডারি অ্যালায়েন্স নাম দিল বা অধীনতামূলক মিত্রতা নীতি নাম দিল, এবং সেটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল। শর্তগুলো একটা খাতায় লিখে ফেললো বা একটা অন পেপারে এগুলো এই নিয়মগুলো লিখিতভাবে স্টার্ট করলো। ওকে, চলো। সাবসিডারি অ্যালায়েন্স কি বোঝা গেছে? এনি ডাউট? ওকে। কেন আমি এত ইনডেপথে পড়াচ্ছি? যে কোনো কোশ্চেন মানে যে কোনো কনসেপ্ট যে কোনো ভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। যখন তোমাকে স্টোরি ব্যাকগ্রাউন্ড সবকিছু ক্লিয়ার থাকবে না, তুমি কোনো প্রশ্নতে তুমি আটকাবে না। ঠিক আছে। কারণ সময় পাল্টেছে, গভর্নমেন্ট পাল্টেছে, পরীক্ষার ট্রেন্ড পাল্টাচ্ছে। তাহলে তোমার প্রিপারেশনটাও কিন্তু একটু পাল্টাতে হবে। আর গতানুগতিক ওই তুমি কিছু এমসিকিউ পড়ে যাবে, সেইভাবে তোমার পরীক্ষার পাস হবে না। এটাকে মনে রাখতে হবে।
নেক্সট আমাদের যে পলিসিটা সেটা হলো ডক্ট্রাইন অফ ল্যাপস। এর মানে হলো কি? এর মানে হলো সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতিতে কি? এখানে একটা সিম্পল লজিক আছে যে ভাই মনে করো এটা একটা কিং আছে। এই কিং যখন মারা গেল, ইনি যখন মারা গেলেন, এনার কোনো নিজের পুত্র নেই। হয়তো নিজের পুত্র নেই বলে ইনি একজন মানে একজন পুত্রকে দত্তক নিয়েছিলেন। তাই লর্ড ডালহৌসি কবে থেকে কবে শাসন করেছে? 1848 থেকে 1856। লর্ড ডালহৌসি বলল যে আপনার যে এই অ্যাডপ্টেড সন আছে, মানে যে দত্তক পুত্র আছে, অ্যাকচুয়ালি এই দত্তক পুত্রের কোনো অধিকার নেই যে ওই 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 রাজা যতগুলো অঞ্চলে রাজত্ব করেছিল সেই রাজার সিংহাসনে দত্তক পুত্রকে বসার। মানে দত্তক পুত্রের অধিকারকে ছিনিয়ে নিল। আর এটা বলল এই দত্তক পুত্র যেহেতু ওই রাজা নিজের পুত্র বলে এনাকে গণ্য করেছিল, তাই ওই রাজার যত প্রপার্টি, দেখো ভালো করে শোনো, এই যদি ধরো মনে করো এখানে এখানে ঔরঙ্গজেব বসে আছে মানে মুঘল সাম্রাজ্য, এবং পুরো ভারতবর্ষ জুড়ে শাসন করছে, তাহলে এই সবগুলো কি ঔরঙ্গজেবের প্রপার্টি? প্রপার্টি তো না, এগুলোকে তো যুদ্ধ করে দখল করে নিয়েছে, তাই না? প্রপার্টি কি? মনে করো এইটুকু একটা এলাকা আছে, সেটার দলিল, সেটার খাতা কলমে সেটা ঔরঙ্গজেবের সম্পত্তি, বা ঔরঙ্গজেবের যত মানে আর কি টাকা পয়সা আছে, গহনা আছে, যত সম্পত্তি আছে ঔরঙ্গজেবের, সেটা ওর সম্পত্তি। বাকিটা তো ঔরঙ্গজেবের দখল করা, অন্য রাজার ছিল, তাকে যুদ্ধে হারিয়ে দিয়ে দখল করেছে। তাই ডালহৌসি বলছে যে ভাই, যে রাজাগুলোর দত্তক পুত্র থাকবে সে তার বাবার প্রপার্টিটা পাবে, এটাতে আমার কোনো অসুবিধা নেই, বাট এই যে পুরো সাম্রাজ্য এটা সে পাবে না। ঠিক আছে? বাট এই যে পুরো এস্টেট এটা সে পাবে না। এটাকেই বলা হয় সত্য বিলোপ নীতি। ওকে? মানে কোনো রাজার যদি নিজস্ব পুত্র না থাকে, সে যদি অন্য কোনো পুত্রকে দত্তক নিয়ে থাকে, তাহলে ওই রাজা মারা যাওয়ার পরে দত্তক পুত্র ওনার টাকা পয়সা, ওনার জমি জায়গা সব পাবে, বাট ওনার যে রাজ্যটা, এই যে পুরো বিশাল রাজ্য, সেটা ওনার মানে ওনার সিংহাসনে অ্যাকচুয়ালি বলতে চাইছে ওনার সিংহাসনে দত্তক পুত্রটা বসে রাজ্য চালাতে পারবে না। ঠিক আছে? যদি এরকম দেখা যায় তাহলে ওই রাজ্যটাকে ব্রিটিশ নিয়ে নেবে। আর এটাকেই বলা হয় সত্য বিলোপ নীতি। প্রথম এটা অ্যাপ্লাই হয়েছিল 1848 সালে। বোঝা গেছে? চলো নেক্সট কি? এই রাজ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। সত্য বিলোপ নীতির মাধ্যমে ডলহৌসি মোট 8টা রাজ্যকে নিজেদের অধিকারে মানে নিয়েছিল। 8টা রাজ্যকে। ঠিক আছে? চলো প্রথম কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম হলো সাতারা। ঠিক আছে? এই যে সাতারা বলে এলাকাটা ছিল, আচ্ছা বলতে পারবে সাতারাকে ইংরেজরা কোন রাজার ছেলের আন্ডারে দিয়েছিল? এনিওয়ান? আমি বলেছিলাম আগের ক্লাসে, যখন মারাঠাকে হারিয়েছিল, মনে পড়ছে কি? মারাঠাদের এক সন্তান ছিল, তার হাতে সাতারাটা কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছিল। সেই সাতারাকে 1848 খ্রিস্টাব্দে ব্রিটিশ সত্যবিলোপ নীতির মাধ্যমে নিয়ে নেয়। 1854 খ্রিস্টাব্দে ঝাঁসি রাজ্য এবং নাগপুর রাজ্যকে নিজেদের আন্ডারে নিয়ে নেয় এই সত্যবিলোপ নীতির বাহানা দেখিয়ে। বাট এখানে আর একটা ব্যাপার আছে, অযোধ্যা। এটা কখনকার কথা? 1856-এর কথা। অযোধ্যাতে অযোধ্যাতে 1856 সালে, তার মানে কি ততক্ষণে সুজাউদ্দৌলা মারা গেছে, তাই না? অযোধ্যার যে নবাব ছিল, যখন বক্সারে যুদ্ধ হয়, তখন অযোধ্যাতে শাসন করছে নবাব ওয়াজিদ আলী শাহ। এটা কিন্তু এর কিন্তু নিজেরই বাবা এর আগে রাজা ছিল, এ কিন্তু দত্তক পুত্র নয়, এ কিন্তু অ্যাডপ্টেড নয়। তাহলে স্যার একে কি করে নিয়ে নিল? যখন ডালহৌসি দেখলো যে এই যে অযোধ্যা জায়গাটা, এর লোকেশন বিরাট ইম্পর্টেন্ট একটা আছে, বিরাট গুরুত্বপূর্ণ লোকেশন, এটা এটা আমাকে যে কোনো ভাবে নিতেই হবে। বাট এখানে তো কোনো দত্তক পুত্র নেই, এই তো মানে রাজা নিজেই শাসন করছে। তাই এই বাহানা দেখালো যে ওই অযোধ্যা রাজ্যে খুব মিস গভর্নমেন্ট চলছে, মানে ওখানে প্রচুর করাপশন হচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই,
প্রচুর মানে বিশৃঙ্খল পরিস্থিতি। যে রাজা আছে ওয়াজিদ আলী শাহ, সে যোগ্য রাজা নয়, এই বাহানা দেখিয়ে, মিস গভর্নমেন্টের বাহানা দেখিয়ে অযোধ্যাকে নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছিল। আর যখনই নিয়ে নিল, 1856 খ্রিস্টাব্দে, মানে কি এর ঠিক 1 বছর পরে কি হয়েছিল মনে পড়ছে? মহাবিদ্রোহ হয়েছিল না? যখনই নিয়ে নিয়েছিল, এটা কিন্তু ওখানকার লোকেদেরকে দুর্দান্ত ক্ষিপ্ত করে দিয়েছিল যে ইংরেজরা যা খুশি তাই করছে। এতদিন ওরা একটা নির্দিষ্ট প্রসেসে নিচ্ছিল যে হ্যাঁ, এই রাজার দত্তক পুত্র আছে, একে নিয়ে নেবো, মানে এই রাজা মারা যাওয়ার পরে। কিন্তু এখানে তো ভাই নিজের মানে নিজের ছেলে শাসন করছে, তাহলে একটা বাহানা দেখিয়ে আপনি কেন এটাকে নিলেন? তো ওখানকার স্থানীয় লোকেরা কিন্তু বিরাট ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। এর ফলেও কিন্তু মহাবিদ্রোহ, ওখানকার লোকেরা মহাবিদ্রোহে যোগদান করেছিল। রাইট? এটা আমরা পরে আগামী দিনে পড়বো। এবার কথা হলো স্যার, আমরা জানি এই সত্যবিলোপ নীতি অ্যাকচুয়ালি উদ্যোক্তাকে লর্ড ডালহৌসি। এটা পরীক্ষায় পড়লে এটাই তোমরা অ্যান্সার করবে। বাট যদি আরেকটু ইনডেপথে যেতে চাও, অ্যাকচুয়ালি লর্ড ডালহৌসি এই কনসেপ্টটা পেলো কোথা থেকে? এটা কিন্তু আগামী দিনে পরীক্ষা আসতে পারে যে এই কনসেপ্টটা কোন রিলিজিয়ানে উল্লেখিত ছিল। এটা হিন্দু ল অ্যান্ড কাস্টমস এ এটা, এই কনসেপ্টটা প্রথমবার পাওয়া যায়। কি না, হিন্দু লতে বলা ছিল যে যেখানে দত্তক পুত্রের দ্বারা কোনো রাজ্য, কোনো রাজা তার মানে দত্তক পুত্রের হাতে তার রাজ্যটাকে দিয়ে যাচ্ছে মারা যাওয়ার পরে, সেই রাজ্যটা কিন্তু, সেই রাজ্যটা পাওয়ার অধিকার দত্তক পুত্রের নেই। যে পুত্রটাকে সে দত্তক নিয়েছিল তার কিন্তু নেই। এরকম এক্সাম্পল রঞ্জিত সিং। রঞ্জিত সিং কি করেছিল? তিনি অনেক জমিদারের থেকে তার রাজ্যটা নিয়ে নিয়েছিল। তিনি বলেছিলেন যে হিন্দু আইনে লেখা আছে, আপনি, আপনার কোনো নিজস্ব পুত্র নেই, তো আপনি তো দত্তক পুত্রের হাতে আপনার রাজ্যটাকে ছেড়ে যাচ্ছেন, তাই আপনি মারা যাওয়ার পরে ফিউডেটারি মানে কি জমিদার, আপনার যে মানে ছোট্ট রাজ্য আছে সেটা আমি নিয়ে নেব। এই আইনের উপর, মানে এই আইনের উপরে কথা বলে উনি নিয়ে নিত। কিন্তু ডালহৌসি এটা কি করেছিল বলতো? ডালহৌসি এটাকে উনি ভীষণ, মানে কি বলবে, ভীষণ অ্যাগ্রেশনের সাথে, ভীষণ মানে একটা পলিসির মাধ্যমে উনি এটাকে অ্যাপ্লাই করেছিল। মানে কাউকে ছাড়বই না। হিন্দু লতে কিন্তু সবসময় যে নিয়েই নেবে এটা কিন্তু নয়, ঠিক আছে? কখনো কখনো এটাকে ছাড় দেওয়াও হতো, কিন্তু ডালহৌসি এটাকে আরো বেশি স্ট্রংলি এটাকে অ্যাপ্লাই করেছিল। জাস্ট এটুকু তোমার জানলেই হবে। ওকে? মানে ও ওটাকে একটা জেনারেল প্রিন্সিপাল বানিয়ে দিয়েছিল যে যে যদি কোনো রাজ্য, যে কোনো রাজ্য কোনো দত্তক পুত্রের হাতে থাকলে ওটা আমরা নিয়ে নেবো। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ছিল। এই তিনটে পলিসির দ্বারা, যেখানে ইংরেজদেরকে কোনো যুদ্ধই করতে হয়নি, তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যকে ইংরেজরা নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছিল। তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম? আমরা প্রথমে দেখেছিলাম যে বিভিন্ন যুদ্ধের দ্বারা ইংরেজরা কিছু সাম্রাজ্যকে নিয়েছে। আজকের দেখলাম কোনো যুদ্ধ নয়, কিছু কিছু প্রশাসনিক পলিসির দ্বারা ইংরেজরা বিভিন্ন সাম্রাজ্যকে নিয়েছে। কবে? 1757 থেকে 1857 মধ্যে এইসব ঘটনাগুলো ঘটেছে। ওকে, তাহলে আমাদের আজ, এর আগে আমরা যুদ্ধ করে যে রাজ্যগুলো নিয়েছে সেটা পড়লাম। আজকের আমরা প্রশাসনিক যে পলিসি সেটা অ্যাপ্লাই করে নিয়েছে সেটা পড়লাম। এবার আমরা পরের ক্লাসে এই 1757 থেকে 1857 মধ্যে, আমি বলেছিলাম এটা আমাদের ফার্স্ট স্টেপ হবে মডার্ন হিস্ট্রি পড়ার, এর পরেরটা আমাদের সেকেন্ড স্টেজ হবে। তাহলে এখানে ওয়ার পড়লাম, পলিসি পড়লাম, ব্রিটিশরা কিভাবে নিয়েছে। আর কি পড়েছি? বিভিন্ন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি পড়েছি, যে রাওয়াতওয়ারি ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, মানে ইংরেজরা কিভাবে নিজেদের মানে বাণিজ্য বা মানে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে কিভাবে ওরা উপার্জন করেছিল, প্রচুর টাকা উপার্জন করেছিল, কিভাবে নিজেদের অর্থনৈতিক ভান্ডারকে কি করে আরো বেশি শক্তিশালী করেছিল, এটা পড়লাম। এর পরে আমরা পড়ব, আর এই 1757 থেকে 1857 মধ্যে লাস্ট ক্লাস, সেটা হলো বিভিন্ন অ্যাক্ট। এর মধ্যে ইংরেজরা ব্রিটিশ থেকে, ব্রিটিশের যে রাজা রানী ছিল, তারা বিভিন্ন সময় অন্তর অন্তর ভারতে বিশেষ কিছু আইন প্রণয়ন করেছিল। যেমন 1773 রেগুলেটিং অ্যাক্ট, পিটস অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এগুলো আমরা এর পরে পড়বো। কেননা এগুলো না পড়লে তোমরা পরের ক্লাসগুলো বুঝতে পারবে না। তাহলে এর পরের ক্লাসটা হবে আমাদের মডার্ন হিস্ট্রির ফার্স্ট স্টেজের
লাস্ট ক্লাস, ঠিক আছে, মানে 1757 থেকে 1857 মধ্যে লাস্ট ক্লাস, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসটা তোমরা কি বুঝতে পেরেছো? কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ওকে, তাহলে এবার আমরা কিছু এমসিকিউ করব, দেখি তোমরা এই ক্লাসটা কতটা কে বুঝতে পেরেছো। কিন্তু তার আগে আমি তোমাদের আর একটা একটু জেনারেল আইডিয়া দিয়ে দিই, তাহলে ক্লাসটা পুরোপুরি সাম আপ হয়ে যাবে। তাহলে আমরা আজকে তিনটে জিনিস পড়লাম। রিং ফেন্স পলিসি পড়লাম, স্যার আমরা সাবসিডারি অ্যালায়েন্স পড়লাম, অধীনতামূলক মিত্রতা নীতি, আর আমরা কি পড়লাম? ডক্ট্রাইন অফ ল্যাপস মানে সত্য বিলোপ নীতি। আমাকে কেউ বলতে পারবে অ্যাকচুয়ালি রিং ফেন্স পলিসির মানে কি ছিল, মানে এর ভিতরের উদ্দেশ্য কি ছিল? এনিওয়ান? এনিওয়ান? গল্পের মতো তো বোঝালাম, যেটা মনে আসছে বলো। যে অ্যাকচুয়ালি ইংরেজদের উদ্দেশ্য কি ছিল এখানে? স্যার বলবো, বলো বলো। প্রতিবেশী রাজ্যগুলোকে বন্ধুমুক্ত রাখা, যাতে ওরা সেফ থাকে। আচ্ছা, তারপরে আর আর তারপরে তাহলে অধীনতামূলক মিত্রতা নীতির কি ছিল উদ্দেশ্য? আহ, দেখো, অধীনতামূলক মিত্রতা এটা নীতি একবার এটা একবার এলাকা আই থিঙ্ক এলাকার ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল, দেখে নাও। অ্যাকচুয়ালি রিং ফেন্স পলিসির উদ্দেশ্য ছিল নিজেদের সেফগার্ড করা, নিজেদের রক্ষা করা, তাই না? নিজেদের, ব্রিটিশরা নিজেদেরকে রক্ষা কিভাবে করবে এই পলিসিটা অ্যাপ্লাই করে করেছিল, যে বাইরের শত্রুর হাত থেকে আমরা নিজেদেরকে কিভাবে সেফগার্ড করব। তাহলে সাবসিডারি অ্যালায়েন্সের লক্ষ্য কি ছিল? আমার প্রতিবেশী যে রাজ্যটা আছে তার উপরে আমি কি করে ডোমিনেট করব, মানে তাকে নিজের কন্ট্রোলে আনবো, তাকে নিজের নিয়ন্ত্রণে আনবো। এটাই ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। মানে কি, আমার পাশে যে ইন্ডিয়ান স্টেটটা আছে ওখানে আমি আর্মি পাঠাবো, আর ওখানে আমি একটা অফিসারকে পাঠাবো, পাঠিয়ে পুরো ওই স্টেটে কি হচ্ছে না হচ্ছে সেটা পুরো আমার কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। তাহলে পাশের রাজ্যের উপরে কন্ট্রোল এস্টাবলিশ করা, নিয়ন্ত্রণ আনা, এটা ছিল অধীনতামূলক মিত্রতা নীতির বৈশিষ্ট্য। ইংরেজরা কত প্ল্যান করে এগিয়েছিল দেখো। এবং এরপরে সত্য বিলোপ নীতি, ডক্ট্রাইন অফ ল্যাপস এর বৈশিষ্ট্য কি ছিল? তাহলে নিয়ন্ত্রণ তো হয়ে গেছে, এবারে এই স্টেটটাকে আমি নিয়ে নেব, মানে কি, এক্সপ্যানশন, মানে সাম্রাজ্যের বিস্তার। প্রথমে নিজেকে সেভ করলাম, তারপরে পাশের এলাকার উপর কন্ট্রোল আনলাম। এবার ডক্ট্রাইন অফ ল্যাপস এর মাধ্যমে কি বলছে, ভাই তোমার তো কোনো নিজস্ব সন নেই, এই তুমি আজকের থেকে আমার আন্ডারে চলে এলে, ঠিক আছে। মানে কি, এক্সপ্যান্ড করা, সাম্রাজ্যকে আরো বেশি চারিদিকে ছড়িয়ে ফেলা, ঠিক আছে। বোঝা গেছে? কোনো সমস্যা এখানে? চলো, তো প্রথম প্রশ্নের অ্যান্সার দাও তাহলে। প্রথম প্রশ্নটা কি বলছে? রিং ফেন্স পলিসি প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। এই নীতির মূল উদ্দেশ্য ছিল বাফার স্টেট সৃষ্টি করা। এই নীতি প্রথম চালু করেন লর্ড ওয়েলেসলি। বলো কোন অপশনটা ঠিক হবে? বলো। আরে হেস্টিংস 1 নম্বর, আর ওই 2 নম্বরটা বাফার স্টেট। স্যার এ মানে হবে অ্যান্সার। অপশন এ, ভেরি গুড। তার মানে কি বলছে, যেখানে মানে শুধুমাত্র 1 এবং 2 এ দুটো সঠিক, কেননা আমরা জানি চালু করেন কে, ওয়ারেন হেস্টিংস, আর উদ্দেশ্য ছিল বাফার স্টেট তৈরি করা। লর্ড ওয়েলেসলি তো সত্য বিলোপ নীতি মদিরতামূলক মিত্রতা নীতি চালু করেছিল, তাই 3 নম্বরটা হবে না, মানে অপশন এ আমাদের অ্যান্সার। নেক্সট, 2 নম্বরের অ্যান্সার কোনটা হবে? কুইক। বলো বলো বলো। স্যার এটা কি ডিটা মানে ডি হবে? অপশন ডি, নো নো নো। দেখো, স্যার তাহলে সাবসিডিয়ারি এটা সি হবে, সি। সি, ওকে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কে চালু করেছিল? লর্ড ওয়েলেসলি, স্যার ঠিক আছে। আচ্ছা,
এই নীতিতে কি বলা ছিল? দেশীয় রাজ্যগুলিকে স্বাধীন পররাষ্ট্র নীতি বজায় রাখতে দেয়া হতো। এখানে কি বলা হতো যে ভাই তোমরা নিজেদের ইচ্ছা মতো বিদেশের সাথে বাণিজ্য করতে পারবে, মানে বিদেশের সাথে সম্পর্ক রাখতে পারবে? বলবে স্যার না, এটা তো ইংরেজরা বলেছিল আমাদের পারমিশন ছাড়া আপনি বিদেশের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। মানে ওরা কি স্বাধীন ছিল? বলবে স্যার না, ওর আগে তো ব্রিটিশদের পারমিশন নিতে হতো, মানে ওরা স্বাধীন ছিল না। রাজ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট রাখা বাধ্যতামূলক, মানে ওদের রাজ দরবারে একটা ব্রিটিশ প্রেসিডেন্টকে রাখবে। হ্যাঁ স্যার, এটা ঠিক ছিল। তাহলে প্রথমটা ঠিক আর তৃতীয়টা ঠিক, মানে আমাদের অপশন বি। বোঝা গেছে? দেখো একটু আগেই পড়ালাম, তোমরা কিন্তু গুলিয়ে ফেলছো। ঠিক আছে, সো কেয়ারফুলি অ্যান্সার গুলো দাও, ভালো করে স্টেটমেন্ট গুলো পড়ো। নেক্সট কি আছে পড়ো, কোনটা হবে বলো? স্যার এরটা হবে। অপশন এ, ওকে। বাকি? স্যার ডি, মানে অপশন ডি, ওকে। কি বলছে? ডি হবে। বলছে হায়দ্রাবাদ প্রথম সাবসিডারি অ্যালায়েন্স গ্রহণ করে, তার মানে কি অধীনতামূলক মিত্রতা নীতি হায়দ্রাবাদ প্রথম গ্রহণ করে। হ্যাঁ স্যার, ঠিক আছে। কবে? 1798 খ্রিস্টাব্দে আমরা পড়েছিলাম। ওকে। মাইসোর দ্বিতীয়, হ্যাঁ স্যার ঠিক আছে, 1799, এটাও ঠিক আছে। আচ্ছা, অযোধ্যা কি তৃতীয় রাজ্য যে সাবসিডারি অ্যালায়েন্স গ্রহণ করে? তৃতীয় রাজ্য কে ছিল? তৃতীয় রাজ্য ছিল না, তাঞ্জোর। তাহলে এটা হ্যাঁ, তো ভুল হবে স্যার। তাহলে আমাদের হবে অপশন এ, মানে তাহলে 1 এবং 2টা আমাদের ঠিক হবে। ওকে, অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট। স্যার এখানেও এরটাই হবে। অপশন এ, দেখি। বলছে সাবসিডারি অ্যালায়েন্স অধীনতামূলক মিত্রতা নীতি এর ফলে ভারতীয় রাজ্যগুলি সামরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। হ্যাঁ স্যার, ভালো, ঠিক। তাই তো, সামরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। তো এর মানে কি, যে ব্রিটিশ বলছে আপনার ইন্ডিয়াকে বলছে, ইন্ডিয়ান কোন রাজাকে বলছে আপনার স্টেটে আমার একটা আর্মি থাকবে। তাহলে হ্যাঁ স্যার, সামরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয় দেশীয় রাজ্যকে বহন করতে হতো। ইয়েস স্যার, এটাও ঠিক। দেশীয় রাজ্যগুলি অবাধে বিদেশি শক্তির সঙ্গে জোট করতে পারতো, এটা কি ঠিক? তখন তো পারমিশন লাগতো। যে সাবসিডারি অ্যালায়েন্সে যে দেশীয় রাজা সাইন করবে, তাকে বিদেশি কোনো শক্তির সাথে জোট বাঁধতে গেলে তার আগে ইংরেজদের পারমিশন নিতে হবে না? তাহলে এটা তো ঠিক, অবাধে তো নয়, নিজের ইচ্ছা মতো তো নয়। তাহলে আমাদের হবে অপশন এ। ওকে, নেক্সট বলো, কুইক বলো, সবাই পার্টিসিপেট করো। কয়েকজন করছে, বাকিটা তো করছে না। মেসেজেও বলতে পারো তোমরা, আমি দেখছি মেসেজ। এটা ওই এ নাম্বারটা হবে। অপশন এ, ওকে। বাকি আর দেখো তাহলে কি বলছে। বলছে সাতারা ছিল ডক্ট্রাইন অফ ল্যাবস। বলো স্যার বলো। ডি হবে। ডি, ডি ওকে। কি নাম্বারটা হবে। হবে? ওকে, দেখা যাক। সাতারা, ঝাঁসি, নাগপুর, প্রথম অযোধ্যা ছিল। সত্যবিলোপ নীতি ডক্ট্রাইন অফ ল্যাবস সাতারা গ্রহণ করেছিল। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপরে ঝাঁসি আর নাগপুর এর আওতায় আসে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা কার কার ঠিক মনে হচ্ছে? এটা খুবই ট্রিকি কোশ্চেন। অযোধ্যাকে ডক্ট্রাইন অফ ল্যাবস এর মাধ্যমে কি নেওয়া হয়, নাকি মিস গভর্নমেন্টের বাহানা দিয়ে নেওয়া হয়? যে এখানে গভর্নমেন্ট ভালো, এখানে গভর্নমেন্টে কারাপশন চলছে,
ঠিকঠাক হ্যাঁ স্যার, রাজা। মিস গভর্নমেন্টের মধ্যেই নেওয়া হয়েছিল অবৈধ। ভেরি গুড। মিস গভর্নমেন্টের মধ্যে। ডক্ট্রাইন অফ ল্যাপস এর কনসেপ্ট কি? যে আপনার কোনো নিজস্ব পুত্র নেই, আপনি আপনার যে অ্যাডপ্টেড সন আছে, যে দত্তক পুত্র আছে, তাকে দিয়ে আপনি রাজ্য চালাচ্ছেন। তাই এর বাহানা দিয়ে নিয়ে নেওয়া হতো। কিন্তু অযোধ্যার তো নিজস্ব পুত্র ছিল ওয়াজিদ আলী খান, বাট ওকে বলা হলো যে এ ভালোভাবে রাজ্য চালাতে পারছে না, করাপশন হচ্ছে এখানে, সেই বাহানা দিয়ে নিয়ে নেওয়া হয়। মানে এখানে 3 নম্বরটা ঠিক হবে না। তাহলে এখানে আমার অ্যান্সার হবে অপশন এ। কতটা সাবধানের সাথে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো, নেক্সট করো। এটা খুবই ভালো কোশ্চেন। এটা আই থিঙ্ক একটা মিসলেনিয়াস এর কোশ্চেন। পড়ো। বলো দেখি কোনটা হবে। স্যার এটা ডি হবে। অপশন ডি। আর সালগুলো কার কার মনে হ্যাঁ আছে? স্যার, ডি হবে। বাকি আর? বেসিন তো 1902 ছিল। হুম, ভালো করে বলো কি হবে। চলো দেখা যাক কি হবে। ডক্ট্রাইন অফ ল্যাপস এর মানে কি? সত্য বিলোপ নীতি, তাই তো? আমি বারবার লিখছি যাতে তোমাদের না ভুল হয়। সত্য বিলোপ নীতি এটা কবে চালু করা হয়? এটা প্রথম ইমপ্লিমেন্ট হয় 1848 সালে। ওকে। তারপরে কে আছে? ট্রিটি অফ বেসিন, বেসিনের চুক্তি। আগে প্রথমে বলো বেসিনের চুক্তি কাদের সাথে স্বাক্ষর করা হয়েছিল? বলবে স্যার মারাঠার। নিনোদা কুনহা আর স্যার এটা এই বেসিনের চুক্তি কার সাথে? নিনোদা ইস্ট কুনহা ইন্ডিয়া কোথায় পাচ্ছ? কোম্পানি। হ্যাঁ স্যার, নিনোদা কুনহা আর বাহাদুর শাহের সাথে তো হয়েছিল। বেসিনের ইস্ট চুক্তি ইন্ডিয়া হয়েছিল কোম্পানির মারাঠা, সাথে। মারাঠার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই তো আমরা লাস্ট ক্লাসে পড়লাম 1802 সালে। আর এই চুক্তিটার দ্বারাই এই চুক্তিটা কেন করেছিল? বাজিরাও সেকেন্ড নিজে পেশোয়া হওয়ার জন্য ইংরেজদের সাথে এই চুক্তিটা করেছিল, এবং এই চুক্তির দ্বারা মারাঠা পুরোপুরি ইংরেজদের হাতে চলে গিয়েছিল। এত রকম শর্ত দেওয়া হয়েছিল, মনে পড়ছে? তাই এই চুক্তিটাকে বলা হয় কি অফ ইন্ডিয়া। মনে পড়ছে কি এবার? চলো। মারাঠা এবং ব্রিটিশ 1802 সালে। আচ্ছা, রিং ফেন্স কবে অ্যাপ্লাই করা হয়? 1700 মানে 72-এর দিকে, যখন ওয়ারেন হেস্টিংস আসে, তাই না? যখন ওয়ারেন হেস্টিংস আসে। আর অধীনতামূলক মিত্রতা সাবসিডারি অ্যালায়েন্স কবে অ্যাপ্লাই করা হয়? 1798 খ্রিস্টাব্দে। তাহলে আমাকে বলো কোনটা আগে পড়ছে? স্যার 1 নম্বরে যেটা পড়ছে, মানে কালানুক্রমিক ভাবে সাজাতে বলেছে। 1 নম্বরে পড়ছে কোনটা? 1 নম্বরে পড়ছে আমার যেটা 3, ওটা 1 নম্বরে পড়ছে। ঠিক আছে। 2 নম্বরে কে পড়ছে? তাহলে 3টা পড়ছে 1 নম্বরে। 2 নম্বরে কে পড়ছে? 1772-এর পরে 1798। চারটা পড়ছে 2 নম্বরে। 3 নম্বরে কে পড়ছে? ট্রিটি অফ বেসিন। আর 4 নম্বরে কে পড়ছে? সত্য বিলোপ নীতি। তাহলে আমাদের হবে 4, 3, 2, 1। কোথায় আছে অপশন? না না সরি, 1 নম্বরে পড়ছে 3-এরটা, তাই না? তাহলে তাহলে এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা হবে না। তাহলে এ আর বির মধ্যে হবে। আর যেটা আমার 4 নম্বরে আছে সে পড়ছে সেকেন্ড পজিশনে, তার মানে এটাও হবে না আমার। এটা অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? যেটা 3 নম্বরে পড়ছে সেটাই তো সবার প্রথমে আসবে, তাই না? সেটা তো 1772। তারপরে যেটা 4 নম্বরে সেটা তো 1798, সেটা তো সেকেন্ড চলে আসবে। তাহলে প্রথমে 3, তারপরে 4, তারপরে কে? তারপরে 2, তারপরে 1। এই ফরম্যাটটা হবে। বোঝা গেছে? বোঝা গেলে থামস আপ দাও, নইলে আমি বুঝিয়ে দেবো আবার। অনেকে এই ধরনের এমসিকিউ করতে অসুবিধা হতে পারে। আর একবার যদি বলার প্রয়োজন হয় বলতে পারো। আর যদি বোঝা যায় তাহলে থামস আপ দাও, আমি পরের কোশ্চেনে চলে যাব। ওকে, চলো নেক্সট। আমাদের লাস্ট কোশ্চেন, বলো দেখি। কে বলতে পারে দেখি?
এক্ষুনি তো বললাম এটা। ওয়ান আর টু নাম্বার এটা হবে। নাম্বার এ। ওকে, বাকি আর কেউ কিছু বলবে? নাম্বার ডি, ওয়ান বি। টু থ্রি ওকে, স্যার আমারও ডি মনে হচ্ছে। বি মানে যাদের বি মনে হচ্ছে মানে তারা বলছে যে যে 2 নম্বর এবং 3 নম্বর বিবৃতিটা ঠিক। আর যে এ বলছো তার মনে হচ্ছে স্যার 1 নম্বর আর 2 নম্বর বিবৃতিটা ঠিক। ওকে, স্যার আপনি গ্রিন না, পলিসি ওয়ান মানে টু থ্রি প্রতিরক্ষামূলক তিনটেই ঠিক, ছিল। ডি নাম্বারটা। আচ্ছা, মানে এক আর অপশন তিন। ডি। হ্যাঁ স্যার ডি বলছি, ডি। হ্যাঁ, ডি। ওকে, মানে 1 2 3 সবই ঠিক। দেখা যাক। রিং স্যার এক ফেন্স আর পলি হ্যাঁ বলো। সি এরটা মনে হচ্ছে স্যার। ওকে, দেখা যাক, দেখছি তাহলে। রিং ফেন্স পলিসি কি বলছে? প্রতিরক্ষামূলক প্রকৃতির। হ্যাঁ স্যার, তাই তো। কারণ এটা যদি ব্রিটিশ স্টেট হয়, এটা যদি ইন্ডিয়ান স্টেট হয়, ব্রিটিশ ইন্ডিয়ান স্টেটের সাথে ফ্রেন্ডশিপ করে কি বলছে যে ভাই ওদিক থেকে যখন আফগানরা আক্রমণ করতে আসবে, তোমার উপরে আক্রমণ করলে আমাকে বলবে, আমি তোমাকে আর্মি দেব। কেন? ব্রিটিশদের আসল উদ্দেশ্যটা কি? যাতে এই জায়গাটা সেফ থাকে, এ সেফ থাকলে আমিও সেফ থাকবো। তার মানে সেটা ঠিক আছে, এটা প্রতিরক্ষামূলক রিং ফেন্স পলিসিটা। ওকে, নেক্সট। সাবসিডারি অ্যালায়েন্স কি বলছে? নিয়ন্ত্রণমূলক। এবার যখন এইরকম করে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, তারপরে যে ইন্ডিয়ান স্টেটটা আছে, ব্রিটিশ তাকে বলছে ভাই বারবার তোমাকে আমি সৈন্য পাঠাতে পারবো না, এই নাও আমার একদল সৈন্য নিয়ে ভাই তোমার স্টেটে তুমি রেখে দাও, আর এদের যাবতীয় খরচ তুমি পে করবে। তার মানে কি? আর আমার একটা অফিসার তোমার স্টেটে থাকবে। তার মানে ব্রিটিশরা পুরো ওই রাজ্যটার উপরে কন্ট্রোল এস্টাবলিশ করলো, নিয়ন্ত্রণ নিয়েছে। মানে ওই রাজ্যটাতে কখন কি হচ্ছে সেটা সব খবরাখবর ব্রিটিশ রাজ্যে ব্রিটিশরা বসে বসে পেয়ে যাবে। তার মানে ইয়েস স্যার, অধীনতামূলক মিত্রতা একটা নিয়ন্ত্রণমূলক, মানে ওই রাজ্যটার উপর পুরো নিয়ন্ত্রণ ওদের আনলো, ওদের কন্ট্রোল এস্টাবলিশ হলো। আচ্ছা, ডক্ট্রাইন অফ ল্যাপস মানে সত্য বিলোপ নীতি কি বলছে? সম্প্রসারণ। সম্প্রসারণ মানে কি? ওই রাজ্যটা মানে ব্রিটিশ রাজ্যের পরিধি ধীরে ধীরে বাড়বে, মানে সম্প্রসারিত হবে। হ্যাঁ স্যার, ঠিক তো। এবারে যখন এই ইন্ডিয়ান স্টেটটা, এই যে ইন্ডিয়ান স্টেটটা এতদিন যে ইন্ডিয়ার কোন একটা লোক শাসন করছিল, কোন একটা রাজা শাসন করছিল, সে যখন মারা গেল, ব্রিটিশরা বলল ভাই তোমার তো কোনো সন নেই, তোমার তো দত্তক পুত্র আছে, তাহলে এই রাজ্যটা আজকের থেকে ব্রিটিশদের আন্ডারে চলে এলো। তাহলে স্যার সত্যবিলোপ নীতির মাধ্যমে দেখা গেল ব্রিটিশদের রাজ্যের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মানে এটা সম্প্রসারণমূলক। তাহলে আমার 1 2 3 সবই আমার হবে সঠিক। অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার। আর এখানেই আমাদের ক্লাস শেষ হলো। বুঝতে পেরেছো ক্লাস? ভালো লেগেছে আজকের ক্লাস? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সো